হ্যালো বন্ধুরা, চলে এলুম আবার একটি ব্লকে। এবং এটা হচ্ছে কপিলামুনি আশ্রমের শেষ সিরিজ, যেটা আপনাদের দেখাবো। এর আগের ভিডিওতে, প্রথম ভিডিওতে দেখেছিলাম কিভাবে আসবেন এবং কিভাবে লঞ্চ পেরোবেন, কত টাকা ভাড়া, কিভাবে যাবেন, লঞ্চ পেরিয়ে কিভাবে যাবেন, ডিটেলস সবই দিয়েছিলাম। এছাড়া এখানে কোথায় থাকবেন, কিভাবে রান্না করবেন, কি খাবেন, সবই দেওয়া আছে আগের ভিডিওতে। এবং এখানে যে চান করে ডালা নিয়ে পুজো দেবেন, সবই আগের ভিডিওতে দেয়া আছে, দেখে নেবেন। এবং সিরিজ ওয়ানে এগুলো পাবেন। এবং সেকেন্ড সিরিজে আমি দিয়েছিলাম যে কপিলমুনি মন্দিরের যে রাত্রে যে সন্ধ্যা আরতি, সেটাও দিয়েছিলাম একটি সিরিজে। আজ দেখাবো শেষ সিরিজের তার গঙ্গাসাগরের যে দর্শনীয় স্থান। আপনি গেছেন, কিন্তু দর্শনীয় স্থান কি আছে সেগুলো দেখার জন্য অবশ্যই টোটো ভাড়া করে আপনারা যাবেন। এখানে টোটো ভাড়া জনপ্রতি 100 টাকা করে নেয় এবং 7-8টা স্পট দেখিয়ে দেয়। তো প্রথমেই আমরা গেছিলাম বড় ঠাকুরের মন্দিরের কাছে, যেখানে মন্দিরটি খুবই সুন্দর। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার, এত কারুকার্য মন্দিরের মধ্যে যে আপনি আমাদের লোকালয়ে কোনো মন্দিরে পাবেন না। সত্যি অসাধারণ কারুকার্য, এবং তার সঙ্গে তার মূর্তির প্রতিস্থাপন, এবং প্রতিস্থাপনটা অতি সুন্দর। বড় ঠাকুর আছে এবং তার নিচে তারা মায়ের ছবি। তো এই হচ্ছে প্রথম স্পটের পর দ্বিতীয় স্পট, যেটা হচ্ছে খুবই নামকরা ঠাকুর, বিশালক্ষী ঠাকুর। হ্যাঁ, এখানে গঙ্গাসাগর এসছেন আর বিশালক্ষী ঠাকুর দেখেননি এরকম কেউ আছে জানা নেই। তবে যারাই আসেন তারা দেখতে আসেন। এখানে তার সেই পুরনো আমলের জমিদারের বাড়ি, আর তার সঙ্গে রয়েছে তার রথের যাত্রার রথ। এখানে প্রত্যেক বছরই রথ হয়। আর তার বাড়ির সামনেই রয়েছে বা লাগোয়া রয়েছে বিশালক্ষী ঠাকুরের মন্দির এবং মূর্তি। এখানে অনেকেই মানত করে যায়। অবশ্যই আপনারা আসবেন এবং দেখে যাবেন। নেক্সট আমাদের টোটোওয়ালারা নিয়ে গেল ওর পাশেই বাসন্তী মাতার মন্দির দেখাবো। সেটা হচ্ছে বাসন্তী মাতার মন্দির। তো বাসন্তী মাতার মন্দিরটি খুব সুন্দর। আসলে এই মন্দিরের কারুকার্যগুলো অসাধারণ। এবং সবচেয়ে বড় হচ্ছে যে এইখানকার ঠাকুর, এখানে ঠাকুর সারা বছরই থাকে। এবং যেদিনকে পুজো তার তার আগে এটি বিসর্জন হয় এবং বিসর্জন করে নতুন ঠাকুর প্রতিস্থাপন করা হয়। এরপরে যেই জায়গাটা যাব, খুব আশ্চর্য হবেন এই জায়গাটা, সেটা হচ্ছে মনসা দেবীর মূর্তির মন্দির। এবং সবচেয়ে আশ্চর্য যে কথাটা বললাম এর জন্যেই, যে আমফান ঝড়ে এর মন্দিরের আশেপাশে গ্রাম পুরো ধ্বংসলীলা করে দিয়েছিল, যেখানে কোনো বাড়ির অস্তিত্ব ছিল না। কিন্তু এই মন্দিরটা কিছু ক্ষতি করতে পারেনি। এই হচ্ছে মন্দিরের বা মা মনসার মহিমা। তো এখানে দশহরার দিন খুবই জাঁকজমক করে পুজো হয় এবং নতুন মূর্তি স্থাপন হয়। তো যে কথাটা বলছিলাম, যে এর আশেপাশে গ্রামগুলো লণ্ডভণ্ড করে দিয়েছিল, সত্যি তাই। প্রায় সমুদ্র ধার থেকে 2 থেকে 3 কিলোমিটার অবধি পুরো ধ্বংসলীলা করে দিয়েছিল এই গ্রামটাকে, যেখানে ঘন বসতি ছিলেন। স্থানীয়দের কথায় যে এখানে এমন আমপানে ঝড় হয়েছিল যে ঘরগুলোকে এক জায়গা থেকে আর এক জায়গায় তুলে ফেলে দিয়েছিল, এত ঝড়ের তীব্রতা হয়েছে। তো আমরা এখানে এসেছি পিকনিক স্পট বা ট্যুরিস্ট স্পট হিসেবে। তো ট্যুরিস্ট স্পট হিসেবে এখানে এসে দেখে খুবই মায়া লাগলো। তো এই বাড়ি যে নেই, বা বাড়িগুলো ইটগুলো তার যে রেখে গেছে, তার উদাহরণস্বরূপ এই ইটগুলো এখনও তার সেই পুরনো ইতিহাসকে মনে করিয়ে দেয়। আসলে বাস্তবটা আমরা বুঝতে পারি না, কিন্তু ধ্বংসলীলা যে কী জিনিস সেটাই বোঝা গেল এইখানে এসে। প্রত্যেকটা ইট যেন কাঁদছে তার সেই বসতিপূর্ণ ঘর বাড়ির জন্যে। আর পেছনেই দেখা যাচ্ছে রে সেই সমুদ্র। সত্যি অবাক করার মতন জিনিস, দেখেও দুঃখ। আর আমরা ট্যুরিস্ট হিসেবে গেছি, আমরা হয়তো আনন্দিত হব বা দেখার মতন জিনিস দেখতে পাচ্ছি, কিন্তু তার পেছনের ইতিহাস কান্না কেউই বুঝতে পারেন না। তো এই বেদনাদায়ক
স্পট দেখার পরই আমরা পরবর্তী স্পটে নিয়ে গেল, যেটা হচ্ছে গোষ্ঠমাতা এবং বিপত্তারিণী মন্দির। সত্যি কথা বলতে এই মন্দিরটি খুবই সুন্দর, রাজস্থানী স্টাইলে। আসলে দক্ষিণ ভারত এবং রাজস্থানে গেলে এই টাইপের কারুকার্য আপনি মন্দির পাবেন, যেখানে খুব সুন্দরভাবে ঠাকুরগুলোকে রাখা থাকে। সেখানে এখানে একই অবস্থা, এবং সবচেয়ে বড় হচ্ছে এই দেয়ালে যে কারুকার্য তা অসাধারণ। এখানে গোষ্ঠমাতা বা বিপত্তারিণী ঠাকুর লেখা থাকলেও কিন্তু এখানে অনেকগুলি ঠাকুরই বিরাজমান। তার মধ্যে শিব আছে, জগন্নাথ আছে, গোষ্ঠমাতা আছে, বিপত্তারিণী আছে। তো পরিবেশটাই আলাদা করে দিয়েছে এই জায়গাটা বা এই মন্দিরটাকে। এবং সবচেয়ে বড় হচ্ছে দেয়ালের যে কারুকার্য, সত্যি অসাধারণ। আর মায়ের সেই অপরূপ রূপ। তো এইখানে আপনাদের আগেই জানিয়েছি যে এইখানকার মূর্তি সারা বছরই থেকে যায়, এবং ঠিক পুজোর আগে বিসর্জন হয়ে যাওয়ার পর তবে তারপরেই আপনার নতুন মূর্তি প্রতিস্থাপিত হয়। পরবর্তীকালে টোটোওয়ালা আপনাদের নিয়ে গেল নাগ সরোবর। আসলে এই নাগ সরোবরটাকে দেখতে অনেকটা কোনো মন্দিরের আদলও নয়, খানিকটা একটু খোলামেলা জায়গা, এবং পুকুর আছে, এবং তার মাঝখানে রয়েছে নাগরাজের ওপরে কৃষ্ণ। আর এই পুকুরের যে মাছ অসাধারণ লাগবে, তার কারণ হচ্ছে মাছগুলির কালার হচ্ছে যেমন লাল, আর তার সঙ্গে তার বৈচিত্র্য সত্যি অসাধারণ লাগবে। এখানকার পুকুরের মাছেরও অনেক কিছু নাম থাকে, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, এরকম নাকি নাম থাকে স্থানীয়দের ভাষায়, সেটা আমরা জানতে পারলাম। আর ওই দূরে দেখতে পাচ্ছেন নাগরাজের ওপর কৃষ্ণ, আর চারিদিকে ঝাউ বাগান, সত্যি অসাধারণ দৃশ্য। আর এছাড়াও রয়েছে অনেক রকম ঠাকুরের মূর্তি, যেখানে সারা বছর এখানে বিরাজমান করে থাকে, এবং পরপর অনেকগুলি আপনারা ঠাকুর দেখতে পাবেন। এক গোমাতা, বিপত্তারিণী, লক্ষ্মী, গণেশ, এবং সব শেষেও দেখতে পারবেন নাগরাজের ছবি বা মূর্তি। সত্যি অসাধারণ, সব ঠাকুরকে নিয়েই এই জায়গা। এরকম অনেক ঠাকুর আছে, পরপর ঠাকুর রয়েছে। আর এখানকার পরিবেশ সত্যি অসাধারণ পরিবেশ। চারিদিকে ঝাউ বাগান, ঘাসগুলো একদম মিহি করে কাটা, আর পুকুর পাড়ে হচ্ছে লাইটিং, আর মাঝখানে, পুকুরের মাঝখানে সেই নাগরাজের ওপর কৃষ্ণ। সত্যি অসাধারণ জায়গা এবং অসাধারণ দৃশ্য। এখানটা খানিকটা থাকতে পারলে আপনাদেরও খুব ভালো লাগবে। আমরা অনেকক্ষণ ছিলাম এখানে, কারণ এরকম পরিবেশ আমরা সচরাচর দেখতে পাই না। আর এবারে বলি যাওয়ার পালা। হ্যাঁ, বাড়ি তো সবাই যেতেই হবে, কিন্তু এই গঙ্গাসাগরে সবাই বলে সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার। আমি বলি সব জায়গায় দু একবার, কিন্তু গঙ্গাসাগর বারবার। কেননা এখানকার পলিউশনহীন পরিবেশ আপনাকে মুগ্ধ করবে, এবং তার সঙ্গে রয়েছে কপিলা মুনির আশ্রম। কপিলা মুনির আশ্রম দেখতেই অবশ্যই আসা, তার সঙ্গে পরিবেশও ভোগ করা বা দেখা, এগুলোর মধ্যেই রয়েছে বৈচিত্র্যময়। আর এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই।